আসসালামু আলাইকুম। আমি সাবিনা তাসমিন, ঢাকা কলেজ অনলাইন কার্যক্রমের অংশ হিসাবে উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণীর ব্যবসায় শিক্ষা শাখার ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের, যার কোড নাম্বার 278, তার একটি ক্লাস শুরু করছে। আজ আমরা দেখব প্রথম অধ্যায়ে ব্যবস্থাপনার ধারণা সম্পর্কে বিভিন্ন বক্তব্য আছে। সেই বক্তব্যগুলো আমরা পর্যায়ক্রমে শুনবো, জানব। প্রিয় শিক্ষার্থী, তোমরা ইতিহাসের একটি অংশ। প্রথমত, ঐতিহ্যবাহী ঢাকা কলেজে স্টুডেন্ট হিসাবেও তোমরা ইতিহাসের একটি অংশ। সেই সঙ্গে তোমাদের পুরো ভর্তি প্রক্রিয়া এবং ক্লাস সমস্তগুলো অনলাইনে। এটার জন্য হয়তো তোমাদের মাঝে মাঝে মন খারাপ হয়, আবার মাঝে মাঝে নিজেকে এ বলে তৃপ্ত করতে পারো যে অনেক বছর পর একেবারে বৃদ্ধ অবস্থায়, বার্ধক্য অবস্থায় এই দিনগুলোর কথা মনে করতে পারবে, যে মহামারীর সময়, করোনা নামে একটি মহামারীর সময় আমরা এসএসসি পাস করেছিলাম, কলেজে ভর্তি হয়েছিলাম, ঐতিহ্যবাহী ঢাকা কলেজে ভর্তি হয়েছিলাম, এবং ঢাকা কলেজ কর্তৃপক্ষ প্রথম দেশে অনলাইন ক্লাসের কার্যক্রম শুরু করেছে এবং সেটির অংশ হিসাবে আমরা ছিলাম। আমাদেরও ভালো লাগছে না এই শূন্য ক্লাসরুম, তোমাদের ছাড়া আমাদেরও ভালো লাগছে না, কিন্তু আসলে ব্যাপারটা তাই না। কারণ তোমরা সবসময়, তোমাদের সঙ্গে আমাদের সম্পর্কটা সার্বক্ষণিক, সবসময়ের, এবং সবসময় থাকার কারণে তোমাদেরকে এখনো আমরা চোখে দেখতে পারি রে। যত ক্লাসগুলো হচ্ছে সব অনলাইনে, সব কার্যক্রমই অনলাইনে, কিন্তু তারপরও আমাদের মনে হয় তোমরা আমাদের খুব কাছে আছো, পাশে আছো। ঠিক আগের স্টুডেন্টরা যেরকম ছিল, তোমাদের প্রতি আমাদের মমতাবোধ, স্নেহবোধ ঠিক ওরকমই। আজ আমরা তোমাদের প্রথম অধ্যায়ের ব্যবস্থাপনার ধারণা নিয়ে কিছু কথা বলবো, কিছু গল্প আমরা শেয়ার করব। গল্প এই কারণেই বলি, ব্যবস্থাপনা জন্ম একেবারে পৃথিবীর জন্মের সঙ্গে সঙ্গে, এবং এর ইতিহাস ধারণা একেবারে প্রাচীন, আদি ও কৃত্রিম। তাই ব্যবস্থাপনা নিয়ে আমরা যখনই যে কথাগুলো বলি না কেন, প্রতিটি কথাই আমাদের নিজেদের কথা, পরিবারের কথা, আমাদের ক্লাসরুমের কথা, আশেপাশের বন্ধু বান্ধবদের, প্রতিবেশীদের কথা। কোনো না কোনোভাবে আমরা প্রতিদিন ব্যবস্থাপনার সঙ্গে জড়িত থাকি, সেটা ফর্মালি হোক, ইনফর্মালি হোক। আজ আমরা ব্যবস্থাপনা সম্পর্কে ফর্মালি কিছু কথাবার্তা বলবো, জানবো। আমাদের নিজেদের গল্পগুলোকে একটু আনুষ্ঠানিকভাবে ফর্মালি আমরা জানবো। আজ তোমাদেরকে আমি যে বিষয়গুলো সম্পর্কে জানাতে চাচ্ছি সেগুলো হচ্ছে ব্যবস্থাপনার ধারণা, ব্যবস্থাপনার উৎপত্তি ও ক্রমবিকাশ, ব্যবস্থাপনার গুরুত্ব, ব্যবস্থাপনার কার্যাবলী। শ্রেয়া শিক্ষার্থী, আমরা
আস্তে আস্তে এক একটি টাইটেল নিয়ে কথা বলতে শুরু করি। প্রথমে আমরা ব্যবস্থাপনার ধারণা নিয়ে কথা বলি। আমরা ব্যবস্থাপনার ধারণা এখানে দেখতে পাচ্ছি। ব্যবস্থাপনা সম্পর্কে যে কথাটি আমরা দেখি, ব্যবস্থাপনাকে ইংরেজিতে ম্যানেজমেন্ট বলা হয়। এই ম্যানেজমেন্ট শব্দটি ইটালি ম্যানেজেরিয়াল শব্দ থেকে এসেছে। শব্দটির অর্থ হচ্ছে টু ট্রেন আপ দ্য হর্সেস, অর্থাৎ অশ্বকে সুশিক্ষিত করা। কিন্তু বা আরেকটু ভালোভাবে এটাকে চিন্তা করলে বা এটাকে ব্যাখ্যা করলে বলা যায় যে টু হ্যান্ডেল করা। তো ব্যবস্থাপনা সম্পর্কে আমরা বেশ কিছু কথা বলবো। সেখানে মধ্যে একটি জিনিস সবচেয়ে ইম্পর্ট্যান্ট, যে ব্যবস্থাপনা হলো অন্যকে দিয়ে কাজ করিয়ে নেওয়া। আমার একটা ইচ্ছা, আমার একটি লক্ষ্য, আমি অন্যকে দিয়ে সেই জিনিসটা করিয়ে নিচ্ছে এবং এটা করিয়ে এটাই ব্যবস্থাপনার মূল একটি কথা। যেমন আমাদের চেয়ারম্যান স্যার রুটিনটা করেন, ক্লাস সবাইকে ভাগ করে দেন এবং ক্লাসগুলো নিয়মিত হচ্ছে কিনা, টিচার ঠিকভাবে আসছে কিনা, স্টুডেন্ট ঠিকভাবে আসছে কিনা, এটার সার্বিক তত্ত্বাবধান উনি করেন। অর্থাৎ সমস্ত কিছু হ্যান্ডেল করার দায়িত্ব কিন্তু উনি পালন করে থাকে এবং এভাবে পালন করেই উনি লক্ষ্যটা অর্জন করে। এবং যখনই কোনো ক্লাস হয় না, কেন ওই ক্লাসটি হয়নি, স্টুডেন্ট কেন আসেনি, বা টিচার কি কারণে ক্লাসটা নিতে পারেনি, এই বিষয়গুলো ওনাকে বিশ্লেষণ করা এবং বিশ্লেষণ করে সে সমস্যার সমাধান করে ক্লাসের গতিটাকে ত্বরান্বিত করাই ওনার মূল লক্ষ্য। আমরা যেমন প্রোডাকশন পড়ানোর সময় বলি যে ঢাকা কলেজও একটা প্রোডাকশন হাউস। এই প্রোডাকশন হাউসের উৎপাদন হচ্ছে শিক্ষিত ইন্টারমিডিয়েট লেভেলে আমরা ইন্টারমিডিয়েট সার্টিফিকেট দানকারী একটা স্টুডেন্ট তৈরি করে থাকি, অনার্সের সার্টিফিকেট দানকারী একটা স্টুডেন্ট পাওয়া একটা স্টুডেন্ট তৈরি করে থাকে, মাস্টার্সের সার্টিফিকেট পাওয়া একটা স্টুডেন্ট তৈরি করে থাকে। তাহলে এই একটি স্টুডেন্টকে বা একটি সমন্বিত ছাত্রদেরকে ইন্টারমিডিয়েট ভালোভাবে পাস করানোর জন্য যা যা দরকার, আমাদের লক্ষ্য হচ্ছে আমরা 100% ভালো পাস চাই। তো এটা করানোর জন্য স্টুডেন্টদেরকে যা যা করা দরকার, ক্লাসটা ঠিকভাবে করা, এটা তো আছে এক নাম্বার ব্যাপার। সঙ্গে তাদের মননয় ভালো রাখা, ডিসিপ্লিন রাখার। তোমরা যেহেতু ফিজিক্যালি আমাদের ক্লাস করতে পারছো না, আমাদের এখানে অনেকগুলো নিয়ম নীতি আছে, অনেক আনন্দ আছে, সে আনন্দ থেকে তোমরা বঞ্চিত হচ্ছ এবং তোমরা এটা তো অবশ্য মন খারাপ করার কিছু নেই। তোমাদের ক্লাস কিন্তু নিয়মিত হচ্ছে, প্লাস হচ্ছে এটা থেকেও, এই ক্লাস থেকেও তোমরা আনন্দটা খুঁজে নিতে পারো। এবং সঙ্গে যে জিনিসটা হচ্ছে যে কোনো একটি ছেলে যখন আসে না, ক্লাসে অ্যাবসেন্ট থাকে, এটা কারণটা জানা, বা সে যখন রেজাল্টটা খারাপ করে, তাকে যে এই ক্লাসটাই কেন এতজন স্টুডেন্ট খারাপ করলো, তাহলে কি ওই টিচারটা ভালো পড়াতে পারছে না, তাহলে এর সঙ্গে কি আরেকটা এডিশনাল টিচার এখানে অ্যাড করতে হবে কিনা, অনেক কিছু চিন্তা ভাবনা করে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছি। এখন আমরা দেখি যে বৈজ্ঞানিক ব্যবস্থার জনক টেইলর, উনি ব্যবস্থাপনা সম্পর্কে
কি বলেছেন। উনি বলেছেন টু ম্যানেজ ইজ টু ফোরকাস্ট অ্যান্ড প্ল্যান, টু অর্গানাইজ, টু কমান্ড, টু কোঅর্ডিনেট অ্যান্ড কন্ট্রোল। অর্থাৎ ম্যানেজমেন্ট হচ্ছে একটা ফোরকাস্ট করা, পরিকল্পনা করা, সংগঠন, নির্দেশ দেওয়া, সমন্বয় করা এবং নিয়ন্ত্রণ করা। কারণ হচ্ছে তোমাকে কিন্তু ভালো ম্যানেজার হতে হলে বা ভালো ম্যানেজমেন্ট পরিচালনা করতে গেলে ফোরকাস্ট করাটা থাকতে হবে। আমরা কেউ কখনো করোনার কথা শুনিনি এবং আমাদের যাদের বয়স 100-এর কাছাকাছি তারাও এই ধরনের মহামারী দেখেনি। কিন্তু যখনই এই ধরনের মহামারীটা আসলো এবং এটার বিস্তারটা যখন অনেক বেশি, তখন দেখা গেল যে যারা ফোরকাস্ট করতে জানে, পূর্বানুমান করতে জানে, তারা দেখলো যে এটার জন্য আমাদের দীর্ঘদিন স্কুল কলেজে আমরা ফিজিক্যালি আসতে পারবো না। তাহলে আমাদের কি করতে হবে, আমরা যদি অনলাইনের এই প্রযুক্তিটাতে আমরা ক্লাসটা যদি কন্টিনিউ রাখি তাহলে স্টুডেন্টরা কিছুটা হলেও উপকৃত হবে, উপকৃত হওয়ার সম্ভাবনা আছে। সাধারণত যখন আমি ক্লাসে থাকি তখন আমি তোমাদের কাছ থেকে ম্যানেজমেন্ট সম্পর্কে তোমরা কি ধারণা নিয়ে মানে ধারণা জ্ঞাপন মনে করো সেটা আমি তোমাদেরকে প্রকাশ করতে পারি। কিন্তু এখন যেহেতু এটা রেকর্ডেড ক্লাস সেহেতু আমি এই জিনিসটা পারছি না, তাই প্রথমে সূচনার কিছু কথা আমি বললাম, তোমাদের হয়ে আমি বললাম। তো আমরা সাধারণত যখনই ম্যানেজমেন্ট পড়ব তখন অবশ্যই ম্যানেজমেন্টের যে দিকপাল টেইলর, হেনরি ফয়েল আছে, তো এদের সংজ্ঞাগুলো, এদের বাণীগুলো, ম্যানেজমেন্ট সম্পর্কে এদের বাণীগুলো আমরা ইংলিশে দেওয়ার চেষ্টা করব। বাংলায়ও দেওয়া যায়, বাংলা করে নেওয়া হয়েছে, তোমরা বইয়ে বাংলাও পাবে, কিন্তু আমরা ইংলিশে দেওয়ার চেষ্টা করব। মানে 2-4-5টা ডেফিনেশন বাণী আমরা অবশ্যই ইংলিশে শিখব। ম্যানেজমেন্ট সম্পর্কে বিজ্ঞজনরা আরো কিছু কথা বলেছে। সে কথাগুলোর মধ্যে একটি হচ্ছে যে ম্যানেজমেন্টের 6M, এই 6M কে আমরা জানব। প্রথমে হচ্ছে ম্যান, ম্যাটেরিয়ালস, মেথড, মার্কেট, মানি, মেশিনস। ম্যানেজমেন্ট সম্পর্কে আমরা এই ডেফিনেশনের ধারণায় আমরা এই জিনিসটা আসতে পারি যে আমাদের যে মৌলিক সম্পদগুলো আছে, মানব সম্পদ, মালামাল, যন্ত্রপাতি, পদ্ধতি, অর্থ বাজার, এই জিনিসগুলো আমরা কিছু কার্যাবলীর মাধ্যমে পরিকল্পনা, সংগঠন, নির্দেশনা, নেতৃত্ব, সমন্বয় সাধন, প্রেষণা নিয়ন্ত্রণের মাধ্যমে আমরা আমাদের বিবৃত উদ্দেশ্য, যে উদ্দেশ্যে আমরা কাজটা করছি সেই উদ্দেশ্য অর্জনের জন্য আমরা ধাবিত হতে পারি। ম্যানেজমেন্টের এই কথাগুলো বলার পর এই স্লাইডটা আমি ফাঁকা রেখেছি, কারণ আমি ইউনিভার্সিটিতে পড়ার সময় একটি কথা মনে করে স্লাইডটা ফাঁকা রেখেছি। ইউনিভার্সিটিতে আমরা যখন ফান্ডামেন্টাল অফ ম্যানেজমেন্ট সাবজেক্টটা পড়া শুরু করলাম তখন স্যার একটা কথা বলেছিলেন যে আসলে ম্যানেজমেন্ট কাকে বলে এটা পুরো বইটা পড়ার পরে একজন স্টুডেন্ট এটার উত্তরটা লিখবে। জিনিসটা আমার পছন্দ হয়েছিল যে আসলে পুরো বইটা পড়ার পরে ম্যানেজমেন্ট কাকে বলে এই কথাটা লেখা উচিত। তো সেই
স্মৃতিটিকে মনে করে এই জিনিসটা বা ভালো লাগাটাকে মনে করে এই স্লাইডটা ফাঁকা রেখেছি। তোমরা আমাকে জানাবে যে আমি যে কথাগুলো বললাম, তোমরা বই দেখবে, বই দেখে তোমাদের কি মনে হচ্ছে যে আসলে ম্যানেজমেন্ট কাকে বলে। এই কোশ্চেনের উত্তরটা রেডি করার সময় অবশ্যই একটি ভূমিকা সবসময় মাথায় রাখতে হবে। মাঝে তোমাদের বডিটা থাকবে, এই বডিতে তোমরা দু একজন মনীষীর বাণী দিবে এবং এটা একজনেরটা ইংরেজিতে হলে খুবই ভালো হয়, একটু কষ্ট করে হলেও ইংরেজিতে একজনের বাণী শেখার চেষ্টা করবে এবং লাস্টে একটি উপসংহার টানবে। এটা তোমাদের ম্যানেজমেন্টের ডেফিনেশন সম্পর্কে বললাম বা ম্যানেজমেন্টের কনসেপ্ট সম্পর্কে তোমাদেরকে বললাম। এরপরে আমরা জানব ব্যবস্থাপনার উৎপত্তি ও ক্রমবিকাশ। তো দ্য সেকেন্ড টাইটেলটা কয়েকটা ছবি দেখে নিয়ে এখানে একটা দেখা যাচ্ছে যে আমাদের মানুষের ক্রমবিকাশ কিভাবে হয়েছে। এরপরে আমাদের গুহাতে আগে মানুষ ছিল, আমাদের রেলগাড়ির আবিষ্কার, এরপরে এটার আরো পরিবর্ধন পরিমার্জন হয়ে এই পজিশনে এসেছে। মিশরের পিরামিড দেখতে পাচ্ছি। আমরা এই ছবিগুলো এ কারণে দেখলাম যে ব্যবস্থাপনার ইতিহাস অনেক প্রাচীন, উৎপত্তির ইতিহাস অনেক প্রাচীন এবং মানব সভ্যতার প্রথম থেকে ব্যবস্থাপনা জড়িত, ব্যবস্থাপনার উৎপত্তি হয়েছে, ক্রমবিকাশ হয়েছে। তো এই জন্য দেখা গেছে যে এবং এর মধ্যে ব্যবস্থাপনার ইতিহাসে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে হচ্ছে শিল্প বিপ্লব। আমি সম্ভবত শিল্প বিপ্লব বানানটা ভুল লিখছি, আমার কিবোর্ডটা নষ্ট হয়ে যাচ্ছিল, এটা ফলস কিবোর্ড, এখানে অল্প অল্প সমস্যা হচ্ছে, কিছু কিছু ঝামেলা হয়, অনেক সময় রেটটা আসে না, অনেক সময় কিছু কি ভালো কাজ করে না। এটা শিল্প বিপ্লব এবং এই শিল্প বিপ্লব হচ্ছে 1760 সাল থেকে 1860 সাল, প্রায় 100 বছরে, এবং এটা হয়েছিল ব্রিটেনে। এবং ব্যবস্থাপনাকে একটি মানবিক ব্যবস্থাপনার দিকে টার্ন করার জন্য শিল্প বিপ্লবের বিশাল একটা ভূমিকা আছে। শিল্প বিপ্লব এখানে বিশালভাবে কাজ করেছে, যেটা খুব অল্প বিস্তর একে বলা যাবে না, এটার জন্য বিশাল একটি ক্লাসের দরকার। তো আমরা সংক্ষেপে, যেহেতু টাইমও অনেকটা ফিক্সড করে দেওয়া, তোমাদের নর্মাল ক্লাস থাকলে হয়তো বেশ কয়েকটা ক্লাস নিয়ে এটা করতে পারতাম। আমি চেষ্টা করব, তোমরা যদি আমাকে প্রশ্নটা দাও যে আমরা এখানে আরো জানতে চাই, তো যেটুকু জানি ওটুকু আমি চেষ্টা করব বা দেখাবো। এখানে আমরা দেখতে কয়েকটা ভাগে ভাগ করতে পারি। আদিম ও মধ্যযুগে ব্যবস্থাপনা। আদিম ও মধ্যযুগে এই জায়গায় আমাদের মিশরের সভ্যতা, গ্রিস, রোম, চীন, সিন্ধু সভ্যতা, বেবিলন সভ্যতা, এগুলো বিশালভাবে কাজ করেছে। আমরা তোমাদেরকে মিশরের পিরামিড দেখিয়েছে, তোমরা ব্যবস্থাপনার নীতিতে পড়বে শ্রম বিভাগ। ওখানে দেখা গেছে যে মিশরের পিরামিড তৈরি করার সময় শ্রম বিভাগের ব্যাপারটা অনেক বিশালভাবে কাজ করেছে। দেখা গেছে যে পিরামিডটা তৈরি করার জন্য ছোট পাথর, বড় পাথর, বিভিন্ন ধরনের আকারের পাথর, স্টোন দরকার হচ্ছে। এবং যখন শ্রমিকরা কাজ করছে তো তখন দেখা গেছে যে কোনো শ্রমিক কে তার ম্যানেজার ওভাবে ডিরেকশন দিচ্ছে যে যখনই পাথরগুলো আসছে তখন পাথরগুলো
ছোট পাথরগুলো এদিকে রাখো, মাঝারি পাথরগুলো এদিকে রাখো, বড় পাথরগুলো এদিকে রাখো। এরপরে গ্রিসেও দেখা যাচ্ছে যে উৎসাহ ও মোটিভেশনের নীতি। রোমে দেখা যাচ্ছে যে কিছু কার্যভিত্তিক সংগঠন, বিশেষজ্ঞ জোড়াময় শিকল নীতি, এই জিনিসগুলো রোমে উৎপত্তি হচ্ছে। চীনের ক্ষেত্রে দেখা গেছে যে চীনের মতবাদ, যেটা টও মতবাদের নায়ক হচ্ছে উদ্ভাবক লাওজু, উনিও বিশেষায়ন নীতির পরামর্শটা দেয়। সিন্ধু সভ্যতা কিন্তু আমাদের কালচারের জন্য বিশাল একটি ব্যাপার, এবং সিন্ধু সভ্যতায় যেখানে কৃষি কাজ করার জন্য যে পানির কাছে থাকতে হয়, এই শিক্ষাটা কিন্তু, যে একটা জিনিস সবসময় মনে রাখবে যে কোনো সভ্যতা বা কোনো শিল্প প্রতিষ্ঠান পানি যেখানে কাছাকাছি আছে তার কাছে গড়ে ওঠে। কারণ পানিটা হচ্ছে আমাদের উৎপাদনের উপকরণের একটি বড় উপাদান। তো অতএব হচ্ছে সিন্ধু সভ্যতাতেও এটা দেখা যায়, বেবিলনেও দেখা যায়। বেবিলনে ক্রয় বিক্রয়, ঋণ চুক্তি, অংশীদারির কারবারের দায়িত্ব অর্পণ, এই ব্যাপারগুলো এখানে আসে। এরপরে বৈজ্ঞানিক ও শিল্প বিপ্লব কালীন ব্যবস্থাপনা। এখানে শিল্প বিপ্লবের ব্যাপারটা অনেক বড় হিসাবে দেখা যায়। এখানে অ্যাডাম স্মিথ, জেমস ওয়াট, রবিনসন, বোল্টার, হেনরি অনেক ধরনের অবদান রাখে। শ্রম বিভাগ, বাজার গবেষণা, যন্ত্রপাতি বিন্যাস, পূর্ব অনুমান, নিয়ন্ত্রণ পদ্ধতি, বোনাস প্রথা, এই জিনিসগুলো কিন্তু এখানে আস্তে আস্তে স্টাবলিশ করতে থাকে। এরপরে হচ্ছে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা এবং শিল্প বিপ্লব, দুইটাকে আমরা কিছুটা মিলিয়ে কথা বলবো। শিল্প বিপ্লবের আগ পর্যন্ত দেখা গেছে যে একজন শ্রমিকের কর্মঘণ্টা সম্পর্কে খুব বেশি মালিক পক্ষ চিন্তা করতেন না। মনে করতেন যে একজন শ্রমিক কতক্ষণ কাজ করতে পারে, কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে সেই শ্রমিক হলে সেও কিন্তু আমার তোমার মতো একজন মানুষ। তো এই চিন্তা থেকে, এই ভাবনা থেকে, যেটা কাজ করলো আমাদের ৮ ঘন্টা কর্মঘণ্টা, এবং এই ৮ ঘন্টার পরে যখন সে কাজ করবে তখন সে ওটার জন্য অতিরিক্ত ওভারটাইমের টাকাটা সে পাবে। এবং তোমাদের এখানে একটু মজার একটা ঘটনা আমি সবসময় ক্লাসে শেয়ার করি, সেটা হচ্ছে যে জিন্স প্যান্টটা এখন ছেলেদের খুব ফ্যাশনেবল একটা জিনিস। এই জিন্সের উৎপত্তির ইতিহাসটা কিন্তু খুব ভালো না। কারণ হচ্ছে তখন মালিক পক্ষ শ্রমিকদেরকে কাজ করানোর জন্য, বিশেষ করে আমি যেটা শুনেছি যে কয়লা খনিতে যারা কাজ করত তাদের প্যান্ট যাতে সহজে ছিঁড়ে না যায়, নষ্ট হয়ে না যায়, এজন্য জিন্সটা দেওয়া হতো। কারণ জিন্সের প্যান্ট কিন্তু সহজে ছিঁড়ে না। তো পরবর্তীতে আস্তে আস্তে আমাদের ক্রম বিবর্তন হতে হতে জিন্সটা কিন্তু আমাদের ফ্যাশনের একটি অংশ হয়ে গেছে। এখানে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার একটি বড় টেলর। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জন্য তোমরা ব্যবস্থাপনার ধারণাতে আমি ওনার একটি উক্তি তোমাদেরকে বিবৃত করেছি। সেই বৈজ্ঞানিক ব্যবস্থাপনার টেলর স্যার, উনি সময় নিরীক্ষণ, গতি নিরীক্ষণ, ক্লান্তি নিরীক্ষণ, এসব ব্যাপারে জোর দেয়। দেখা যাচ্ছে যে তোমরা খেয়াল করবে, আমি সবসময় একটা কথা বলি যে ব্যবস্থাপনা আমাদের সমাজের একটি অংশ, এবং সমাজের একটি বড় অংশ হচ্ছে আমাদের পরিবার। তোমরা দেখবে মা রান্নাঘরে প্রত্যেকটা জিনিস এমনভাবে গুছিয়ে রাখে যাতে উনি খুব সহজে জিনিসটা পেয়ে যায়।
মা যদি তোমাকে এক কাপ চা করে দিতে চায় এবং এই চায়ের চা পাতা একটা জায়গায় থাকে, চিনি আরেকটা জায়গা থাকে, দুধটা আরেকটা জায়গা থাকে, চায়ের কাপটা অন্য জায়গায় থাকে, চায়ের ছাঁকনিটা অন্য জায়গায় থাকে, তাহলে যে জিনিসটা হবে উনি সহজে চাটা তৈরি করতে পারবে না। কিন্তু দেখা যাচ্ছে মা রান্নাঘরে তাকে সেলফে এমন করে প্রত্যেকটা ডিব্বা বা বোতল, যাই না বল, কৌটা, কন্টেনার, যেভাবেই বলেন না কেন, এমন করে রাখে যাতে খুব সহজে তোমাকে চাটা করে দেওয়া যায়। উনি সারাদিন যে তোমাদের বা আমাদের মারা এত বিশাল রান্না বান্না, যে ৩-৪ বেলা রান্না, এত কিছু আমাদের করে দিচ্ছে, এই করে দেওয়ার পিছনে কিন্তু একটা ডিসিপ্লিন কাজ করে, কোন জিনিসটা কোথায়। এবং মা সবসময় ফ্রিজেও জিনিস ওভাবে রাখেন যাতে খুঁজে পাওয়া সহজ হয়। এবং এই জিনিসটা টেইলর প্রথমে চিন্তা করলেন যে একজন শ্রমিকের, কারখানা শ্রমিকের কাছে যদি সব জিনিস কাছাকাছি থাকে তাহলে তার উৎপাদন করতে তার সময়টা কম লাগে, তার গতিটা ভালো হয়। আমাদের যেমন প্রথম যখন, যেটা সত্যি কথা বলি, যে প্রথম যখন আমরা অনলাইন ক্লাসের কার্যক্রমের কথা জানলাম, আমাদের প্রযুক্তি জ্ঞান, তার মধ্যে আমার অবস্থা খুবই খারাপ। তো প্রযুক্তি জ্ঞানে আমরা দেখেছি যে একটু আমরা পিছিয়ে ছিলাম যে কিভাবে নিব, একটু ভীত ছিলাম। কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে দেখা গেছে যে আমরা যখন এটার সম্পর্কে জানলাম তখন আস্তে আস্তে এই জিনিসটার সম্পর্কে আমাদের স্কিলটা মোটামুটি এই ১.৫ বছরে কিছুটা বৃদ্ধি পেয়েছে। তো এই জন্য দেখা যাচ্ছে যে একজন শ্রমিক যদি অল্প সময়ে কাজ করতে পারে তাহলে প্রোডাক্ট উৎপাদন বৃদ্ধি পাবে। একটা জিনিস সবসময় মনে রাখতে হচ্ছে, একটি ব্যবসার উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা, বৈধভাবে মুনাফা অর্জন করা। এবং বৈধভাবে মুনাফা অর্জন করতে গেলে তোমাকে যে কাজগুলো করতে হবে সেটা হবে যে তোমার উৎপাদন খরচ মিনিমাম রেখে ম্যাক্সিমাম উৎপাদন করতে হবে। এবং শ্রমিককে যদি আমি এই সুবিধাগুলো দিই, তাকে কাঁচামালের সুবিধাটা দিই, কাঁচামালটাকে গুছিয়ে তার কাছে গুছিয়ে দিই, তাকে ট্রেনিং দিই কিভাবে জিনিসটা শিখতে হবে, তো সেই উৎপাদনটা বেশি হবে। এবং ক্লান্তি যাতে বোধ না করে মোটিভেশনাল এখানে কিছু ব্যবস্থা করতে হবে। মোটিভেশনাল ব্যবস্থার মধ্যে আমরা দেখো যে বোনাসের আছে, তারপর পিকনিক হতে পারে, কারো জন্মদিনে প্রশাসন কর্তৃপক্ষ কর্তৃক তাকে উস করা হতে পারে। এই ব্যাপারগুলোর মাধ্যমে আমরা একটি শ্রমিককে মোটিভেট করতে পারি। এরপরে মানবিক সম্পর্ক আন্দোলন। মানবিক সম্পর্ক আন্দোলন এটা বিংশ শতাব্দীর দিকেরই ঘটনা, বিংশ শতাব্দীর ব্যাপার। এবং ম্যানেজমেন্টের সঙ্গে এই ক্ষেত্রে সাইকোলজিকে বেশ ভালোভাবে যোগ করা হয়েছে। বিশেষ করে এই চিন্তাটা করা হয়েছে যে একজন শ্রমিক ভালো কাজ করছে না, এই শ্রমিককে আমরা যদি কারখানা থেকে তাকে আউট করে দিই তাহলে এটা কিন্তু মানবিক কাজ হলো না। আমরা যদি এই পর্যায়ে চিন্তা করি যে সে কেন ভালো কাজ করছে না, তাকে কি একটি ট্রেনিং দেওয়ার দরকার আছে, বা তার বাসা অনেক দূরে, তাকে যদি আমরা একটা ট্রান্সপোর্টের ব্যবস্থা করি বা কোয়ার্টারের ব্যবস্থা করি তাহলে তাকে সে ভালো কাজ করতে পারে কিনা। অর্থাৎ কেউ ভালো কাজ করছে না বলেই তাকে চাকরি থেকে স্যাক করে দিতে হবে, এটা কিন্তু এই জায়গায় এই থিওরিতে আসে না। যেটা আমাদের পূর্ববর্তী শিল্প বিপ্লবের আগে এই জিনিসটাই কিন্তু বেশি একজন কর্মকর্তা বা প্রশাসন এরকমই মনে করতো যে কেউ ভালো কাজ করছে না, ওর উৎপাদন কম,
আমরা ৫ জন শ্রমিকের মধ্যে যদি গড় করে দেখা গেল যে একজন শ্রমিকের উৎপাদনটা কম, তাহলে সেই খারাপ শ্রমিক, তাকে আমরা কারখানা থেকে আউট করে দিলাম। কিন্তু এখানে এটা জিনিসটাকে চিন্তা করতে নিষেধ করা হয়েছে। এই জিনিসটাকে চিন্তা করা হচ্ছে কেন সে ভালো কাজ করছে না, এই জিনিসটা যদি আমরা খতিয়ে দেখি এবং তাকে যদি প্রশিক্ষণ দিয়ে থাকে বা তার সমস্যার সমাধান যদি কর্তৃপক্ষ করতে পারে, কিছু ফ্যাসিলিটি যদি তাকে দিয়ে ভালো কাজ করানো যায়, আমরা তাহলে এই জিনিসটাতে আসবো। লাস্টে আমরা দেখি সংযোজন ও পরিবর্তন। এটা বর্তমানকালের ম্যানেজমেন্টে নিয়ে যারা কাজ করছে তাদের চিন্তা ভাবনা করছে। একটা জিনিস সবসময় ব্যবস্থাপনা পড়ার সময় আমরা সবসময় বলি, এবং মার্কেটিং পড়ার সময় সবসময় আমরা বলি যে গবেষণা ও উন্নয়ন, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, এটা ম্যানেজমেন্টের ঠিক অনেকটা বড় একটি মূলমন্ত্র। শুধু ম্যানেজমেন্ট না, এটা ব্যবসার কমার্সের একটি খুব বড় মূলমন্ত্র, যে সবসময় গবেষণা করতে হবে এবং গবেষণা করে উন্নয়নে ধাপে যেতে হবে। যেমন তোমরা পণ্য উৎপাদনের ক্ষেত্রে দেখছো, এক ঈদে আমাদের যে ধরনের ড্রেস থাকে, অন্য ঈদে ড্রেসটা চেঞ্জ হচ্ছে। দেখা যাচ্ছে কোনো সময় তোমরা যেহেতু তোমাদের হাতে এখন মোবাইল অবশ্যই বাবা মাকে দিতে হয় ক্লাস করার জন্য, তো ফেসবুক দেখে থাকলে অনেক সময় পুরনো কিছু ছবি তোমরা দেখবে যে এক সময় তোমাদের প্যান্ট ঠোলা থাকে, চিপা থাকে, মেয়েদের জামার ক্ষেত্র, কামিজের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে কামিজ অনেক সময় ছোট বেটে কামিজ থাকে, অনেক সময় লম্বা থাকে, অনেক সময় আমাদের হাতের ডিজাইনের চেঞ্জ হয়। তো এই সবগুলোই এটা ড্রেসের ক্ষেত্রে বললাম। এবং তোমরা বাসাতে দেখো যে আগে একটা সময় ছিল যে বাসাগুলো অনেক, বাসার সিলিংটা অনেক উঁচা উঁচা থাকতো। তো দেখা যাচ্ছে যে এখন সিলিংটা সে তুলনা থেকে একটু কম থাকে আগের তুলনা থেকে। তো এভাবে প্রতিদিনই রিসার্চ আর ডেভেলপমেন্ট হয়ে মানুষের সুবিধার জন্য, মানুষ আরও যাতে সুবিধা বোধ করে, এই চিন্তাগুলো করে আমাদের ম্যানেজমেন্ট সবসময় আগাতে থাকে। এই কোশ্চেনটায় আমি সময় একটু কম নিই, এই কারণেই কম নিই ক্লাসে যখন থাকি, কারণ এটা ইতিহাস কিছুটা মুখস্থের বিষয়, এবং তোমাদেরকে নিজেদেরই ক্লাসে খুব হালকা আলোচনা করে নিজেদেরকে পড়তে বলি, পড়ে বলি যে যে জায়গাটায় তোমাদের হয়তো আমার কাছ থেকে কিছু জানতে চাও, সে জায়গাটা আমাকে জিজ্ঞেস করবে। তো এটার কয়েকটা ভাগ আছে, যে আমি তোমাদের দেখালাম যে প্রথম বেশ কয়েকটা ভাগ দেখালাম, যে মানবিক সম্পর্ক, বৈজ্ঞানিক ব্যবস্থাপনা, ওভাবে চিন্তা করে পড়তে হবে, মাথায় রেখে পড়তে হবে। এবং এখানে বৈজ্ঞানিক ব্যবস্থাপনায় টেইলরের সঙ্গে কে কে সহযোগিতা করেছিলেন, কে কে ওনাকে সাপোর্ট দিচ্ছিলেন, এই ব্যাপারটাও কিন্তু এখানে আসবে। কিছুটা এটা মুখস্থের বিষয়, তারপরও এই কোশ্চেনটা রেডি করার সময় একটি ভূমিকা এবং লাস্টে একটি উপসংহার দিয়ে তোমরা কোশ্চেনটা বাসায় রেডি করবে। এরপরে ব্যবস্থাপনার গুরুত্ব সম্পর্কে জানবো। ব্যবস্থাপনার কয়েকটা গুরুত্ব আমরা দেখব। ব্যবস্থাপনার গুরুত্ব হচ্ছে লক্ষ্য অর্জন করা। প্রথম থেকে ব্যবস্থাপনা ধারণা পড়ার সময় থেকে আমরা বলছি যে ব্যবস্থাপনা একটি লক্ষ্য থাকে, সেই লক্ষ্যটাকে অর্জন করার জন্য আমার যে কাজগুলো করতে হয়, সেই কাজগুলো করে আমি এই লক্ষ্যটা অর্জন করি। যেমন তোমাদের এখন লক্ষ্য হচ্ছে ইন্টারমিডিয়েট পাস করা, তো এই ইন্টারমিডিয়েট পাস করতে গেলে যে কাজগুলো করতে হবে সেটা হলো পড়াশোনা করতে হবে, তো ক্লাস করতে হবে, পড়াশোনা করতে হবে, প্রিপারেশন নিতে হবে প্রত্যেকটা সাবজেক্টের। তো এটা এরপরে হচ্ছে ব্যবস্থাপনা যে কাজটা করে, ব্যবস্থাপনা শ্রমিকের দক্ষতা বৃদ্ধি করে। আমি একটু আগে তোমাদের মানবিক সম্পর্কের টাইটেলটাই এই কথাটা বলেছিলাম, যে
কোনো একটি শ্রমিক ভালো কাজ করছে না, এটা করার জন্য তাকে আমাদের যে সময় সুযোগ, তাকে যে সাপোর্ট দিতে হবে, ব্যবস্থাপনা এই কাজটি করে। ব্যবস্থাপনার প্রকৃতি অনুধাবনে সহায়তা করে। এই যে যেমন এই করোনাকালীন সময়ে একটি সমস্যা হয়েছে, তো এই সমস্যাটাকে সাপোর্ট দেওয়ার জন্য কি কাজ করা যায়, এই কাজটা কিন্তু ঢাকা কলেজের উদ্যোগে পুরো দেশ এই কাজটি করতে পেরেছে। যে এখনকার সমস্যার প্রকৃতিটাই এরকম, এবং এই ভাইরাসটাকে প্রতিরোধ করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, যে আমাদের বাসায় থাকতে হবে, কারো কাছাকাছি যাওয়া যাবে না। তো এই বাসায় থেকে আমরা অনলাইনে ক্লাস করে, টিচারও অনলাইনে ক্লাস করতে পারছে, স্টুডেন্টও অনলাইনে ক্লাস করতে পারছে, কাউকে কিন্তু বের হতে হচ্ছে না। এটা করে আমরা প্রকৃতিটা অনুধাবন করতে সাহায্য করে। এবং গবেষণা উন্নয়ন, আমরা আগে এই কথাটা বলেছিলাম যে ব্যবস্থাপনার একটি বড় অংশ হলো যে গবেষণা আর উন্নয়নটাকে করা, যে আজকে এই জিনিসটা আছে, এই জিনিসটাকে আরো কিভাবে ডেভেলপ করা যায়, পরিবেশ বান্ধব করা যায়, বৈধভাবে করা যায়, এই জিনিসটা করা। তো তোমরা এই কোশ্চেনটাও একটি ভূমিকা দিবে। আমি তোমাদেরকে এখানে কয়েকটি পয়েন্ট বলেছি, এই পয়েন্টগুলো অ্যানালাইসিস করতে হবে, চিন্তা করে অ্যানালাইসিস করে করতে হবে, এবং লাস্টে একটি উপসংহার দিতে হবে। আমাদের 4 নাম্বার টাইটেল হচ্ছে ব্যবস্থাপনার কার্যাবলী, টপিকটা হচ্ছে ব্যবস্থাপনার কার্যাবলী। ব্যবস্থাপনার কার্যাবলী হচ্ছে ব্যবস্থাপনা কি কি বিষয় নিয়ে কাজ করে। ব্যবস্থাপনা হচ্ছে ফার্স্টে পরিকল্পনা করা, এটা খুবই ইম্পর্টেন্ট একটি ব্যাপার। এই ইম্পর্টেন্ট পরিকল্পনা হলো যে কি করতে হবে, কেন করতে হবে, কখন করতে হবে, কার সাথে করতে হবে। এবং পরিকল্পনাকে আমাদের ব্লু প্রিন্টও বলে থাকি আমরা, যে নকশা করা। যে একটি পিকনিক করব, এই পিকনিক করতে গেলে যে কোথায় করব, ইন্টারমিডিয়েট স্টুডেন্টদের নিয়ে করব, নাকি অনার্সের স্টুডেন্টদের নিয়ে করব, নাকি মাস্টার্সের স্টুডেন্ট নিয়ে করব, এই সমস্ত কিছু চিন্তা করা, সমস্ত সব কিছু যে খুঁটিনাটি কি, কখন করব, কাদের নিয়ে করব, কত টাকা চাঁদা ধরবো, আমরা কয়দিনের করব, কি কি খাবারের পরিকল্পনা, এই সমস্ত কিছুই হচ্ছে পরিকল্পনা। সেকেন্ড, আমরা যে জিনিসটি দেখি সেটি হচ্ছে সংগঠন। সংগঠন খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। সংগঠনের মূল ব্যাপার হলো কার সঙ্গে কার সম্পর্ক, এটা নির্ণয় করে। তোমরা যেমন এখন ঢাকা কলেজের স্টুডেন্ট, ঢাকা কলেজে ভর্তি হয়েছ, তো অতএব ঢাকা কলেজের ক্লাস দেখা এবং তোমরা ক্লাস দেখছো কিনা এটা ঢাকা কলেজ কর্তৃপক্ষ মনিটর করা, এই সমস্ত, কারণ তোমাদের সঙ্গে আমাদের সম্পর্ক। আমি এখন ঢাকা কলেজে আছি, ঢাকা কলেজের রুটিন অনুসারে ক্লাসটা করা, এটাই যে কার সঙ্গে কার সম্পর্ক। যেমন আমার চেয়ারম্যান স্যার আমাকে আজকে ক্লাসটা নেওয়ার কথা বলেছে, তো উনি রুটিনের নামটা দিল, ক্লাসটা আমাকে জানালো। তো এই প্রত্যেকটা জিনিস, কারণ উনি ঢাকা কলেজের অংশ, আমি ঢাকা কলেজের অংশ, তোমরা ঢাকা কলেজের অংশ, এই তিনটা গ্রুপের সঙ্গে সমন্বয় সাধন করার কাজটা উনি করছেন। উনি আগে যে কলেজে ছিলেন, বা আমি আগে যে কলেজে ছিলাম, বা তোমরা যে স্কুলে ছিলে, সেগুলো এখন সব অতীত হয়ে গেছে। তো অতএব ওখানে কি হচ্ছে, ওখানে ক্লাস কার হচ্ছে কি হচ্ছে না, এই চিন্তাটা উনিও করেন না, আমিও করি না, কারণ এখন ওই সংগঠনটার সঙ্গে আমি আর জড়িত না। কর্মী সংস্থান, একটি কাজ করতে কি কি ধরনের কর্মী দরকার হয়, সেই কর্মী সংস্থানে কর্মীগুলোকে সিলেক্ট করে এগুলো কোন জায়গা থেকে নিবে, এই ব্যাপারগুলো কিন্তু এখানে আমাকে দেখতে হবে। সাধারণত দেখা যায় যে উৎপাদনকারী প্রতিষ্ঠানে
যে এলাকায় কারখানাটা থাকে সে এলাকা থেকে কর্মী নেওয়া হয়। কর্মী এই কারণেই নেওয়া হয় যে বাসা থেকে যখন মানুষ অফিস করে তখন তার যাতায়াতের খরচটাও থাকে না, সময়ও কম নষ্ট হয়। এ কারণে সাধারণত দেখা যাচ্ছে যে ওই জায়গা থেকে তাকে প্রতিষ্ঠান চিন্তা করেন যে আমরা কর্মী নেব। আবার একটা জিনিস দেখা যায় যে নাইট ডিউটি, তো এই নাইট ডিউটিতে মহিলা কর্মী নেওয়া যাবে না। সে যদি ওই কাজে এক্সপার্টও হয় তাকে নেওয়া যাবে না, কারণ দেখা যাচ্ছে যে এখানে নিরাপত্তার একটি ব্যাপার আছে। বা ঢাকা কলেজ মেইল কলেজ, তো মেইল কলেজ বলে ঢাকা কলেজে আমরা কোনো ফিমেল স্টুডেন্ট ভর্তি করাতে পারবো না। তো ওই জন্য সংগঠন আমরা যখন পরিকল্পনা করি যে আমরা কি কাজ করব, কাকে কোন কাজের দায়িত্ব দেব এবং কাকে কোন কাজের দায়িত্ব দেব, এসব চিন্তা করলে আমরা লাস্টের দিকে আমরা চিন্তা করি যে আমাদের কোন কোন কর্মী এখানে দরকার, কি ধরনের কর্মী দরকার, কি ধরনের পড়াশোনার কর্মী দরকার, কি ধরনের স্কিলের কর্মী দরকার, এই চিন্তাগুলো আমরা এখানে করে থাকি। এর পরে নির্দেশনা, সেটা হলো কর্মীকে প্রশাসনের পক্ষ থেকে ঠিকভাবে নির্দেশনা দিতে হবে। যেমন আমাদের ক্লাস রুটিনের ক্ষেত্রে দেখো, ক্লাস করার ক্ষেত্রে দেখো, প্রথমে রুটিন করা হয় এবং যে টিচারকে রুটিন করা হয় তাকেও জানানো হয় এবং স্টুডেন্টদেরকেও তোমাদের একটি গ্রুপ আছে, পেজ আছে, ফেসবুক গ্রুপ আছে, ওখানে দেওয়া হয়। তাহলে তোমরাও জানো যে এই সময় তোমাদের ক্লাস হবে এবং আমরাও জানি এই সময় আমাদের ক্লাস হবে। এখন যদি আমাদের চেয়ারম্যান স্যার একটা রুটিন করে উনি যদি গ্রুপে না দেয়, এবং উনি কিন্তু আমাকে সে সময় চার্জ করতে পারবে না যে আপনি ক্লাস করলেন না কেন। কারণ আমাদেরকে এই করোনাকালীন সময় বলে দেওয়া হয়েছে যে আমাদের একটি গ্রুপ খোলা হয়েছে এবং বলা হয়েছে যে আপনারা প্রতিদিনই এই গ্রুপে সবকিছু দেওয়া হবে এবং এই গ্রুপের মাধ্যমে আপনারা জানতে পারবেন যে আপনাদের কখন মিটিং হবে, কখন কার কখন ক্লাস হবে, কোন কোন দিন ক্লাস হবে, এই জিনিসগুলো জানতে পারবে। এরপরে হচ্ছে সমন্বয় সাধন, এবং এই সমন্বয় সাধনটা একটি ম্যানেজমেন্টের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট একটি ব্যাপার। আমি যতটুকু দেখি যে পরিকল্পনায় খুব একটি ভুল হয় না, কারণ পরিকল্পনা করে অভিজ্ঞজনরা, কিন্তু সমন্বয় সাধনের কাজটা করা হয় হচ্ছে ফিল্ড লেভেলে লোকজনের। তো ফিল্ড লেভেলে যারা থাকে তাদের ক্ষেত্রে তাদেরকে এই স্কিলটা বৃদ্ধি করতে হয় এবং প্রশাসনকেও চিন্তা করতে হয় স্কিলটা তাদের বৃদ্ধি করার জন্য, যে সমন্বয় সাধনটা করার, সেটা স্টুডেন্টের ক্ষেত্রে হোক, টিচারদের ক্ষেত্রে হোক, প্রশাসনের সঙ্গে হোক, কার সঙ্গে কার সমন্বয় সাধন করতে হবে এই কাজটি কিন্তু প্রশাসনকেই চিন্তা করে করতে হয়। এরপরে হচ্ছে প্রেরণা, এটাকে ইংলিশে মোটিভেশন বলা হয়। মোটিভেশন এমন একটি জিনিস যে জিনিসটি আমার না, মোটিভেশন মানে এমন একটা ব্যাপার যে জিনিসটি আমার না কিন্তু আমি মনে করব যে এই জিনিসটি আমার। যেমন দেখা যায় যে আমরা সরকারি চাকরি যারা করি তাদের ট্রান্সফার থাকে, এবং যারা বেসরকারি চাকরি করি তারা হয়তো ভালো ফ্যাসিলিটি পেলে অন্য জায়গায় চলে যায়, অন্য কোম্পানিতে চলে যায়। কিন্তু যখন প্রশাসন তাকে এমনভাবে মোটিভেট করে যে অন্য জায়গায় তার আর্থিক ব্যাপার বেশি থাকলেও সেই ওই প্রতিষ্ঠানটি ছাড়বে না। আমাদের ব্যাপারটা আলাদা, আমাদের প্রমোশন হলে আমাদের এখানে ফাঁকা না থাকলে অন্য জায়গায় তো অবশ্যই যেতে হবে, কিন্তু তারপরও দেখা যায় যে ঢাকা কলেজকে আমার মনে করে যে না, ঢাকা কলেজটি আমার, এবং এই সময় যতজন স্টুডেন্টকে ভালোভাবে আপগ্রেড করা যাবে এটা আমারই একটি দায়িত্ব। তো এটার জন্য আসলে প্রশাসন যে কাজটি করতে পারে, বিভিন্ন ধরনের মোটিভেশনাল কাজ করতে পারে। যেমন তোমরা বোনাসের কথা জানো,
তারপর কোয়ার্টার দেওয়া, ট্রান্সপোর্টের ব্যবস্থা করা, পিকনিক, জন্মদিনের একটা গিফট প্রদান করা, আরও অনেক ধরনেরভাবে প্রশাসন তার কর্মীকে মোটিভেট করতে পারে। এবং লাস্টে হচ্ছে নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণ হচ্ছে ব্যবস্থাপনার সবচেয়ে শেষের অংশ। নিয়ন্ত্রণের ব্যাপারটা হচ্ছে আমরা পরিকল্পনা অনুসারে কি কাজ করলাম, সেই কাজটি আমাদের কতটুকু হলো। যেমন আমি ক্লাসে পড়ানোর সময় কথাটা বলি যে আমি যদি মনে করি যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব, তো এটা হচ্ছে আমার লক্ষ্য যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব। কিন্তু দেখা গেল দিন শেষে আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারলাম না। তখন আমাকে এখানে কন্ট্রোলিং এর ইয়াতে এটা আসে যে কেন আমি পড়তে পারলাম না। আমি কি ওই সময় বাসে ছিলাম, যে আমি কলেজে যাওয়ার সময় বাসে ছিলাম যে আমি জোহরের নামাজটা পড়তে পারি না, বা ডিপার্টমেন্টে ছিলাম যে ডিপার্টমেন্টে পানি ছিল না, বা ডিপার্টমেন্টে জায়নামাজ ছিল না, বা নামাজের জায়গা ছিল না, কি কারণে পড়তে পারলাম না। বা আমি কি সে সময় খুব ক্লান্ত বোধ করেছিলাম, যে কি কারণে আমার ওই সময় বেশি ক্লান্ত লাগছিল যে আমি জায়নামাজে দাঁড়াতে পারলাম না। তো তখন দেখা যাচ্ছে যে ওই সময় নামাজের সময় যদি বাসে থাকি, বাসে নামাজ পড়া যাচ্ছে না, তাহলে আমাকে একটু আগে বের হতে হবে যাতে নামাজের সময়টা মিস না হয়। ডিপার্টমেন্টে যদি পানি না থাকে তাহলে আমাকে পানির ব্যবস্থাটা করতে হবে। জায়নামাজ না থাকলে জায়নামাজ কিনতে হবে। নামাজের জায়গা না থাকলে একটা নামাজের জায়গার ব্যবস্থা করতে হবে। তোমাদের এই কোশ্চেনটা দুইভাবে আসে। একটি হচ্ছে ব্যবস্থাপনার কার্যাবলী লিখো, আবার ব্যবস্থাপনার চক্র। তোমাদের এটা হোমওয়ার্ক থাকলো, তোমরা বই ঘাটাঘাটি করবে। বই ঘাটাঘাটি করে চক্রটাকে তোমরা কিভাবে দেখতে চাও আমাকে একটু জানাবে। আর সেই সঙ্গে এই ক্লাসটি যখন যাবে, তোমরা ক্লাসটি যখন দেখবে তখন তোমরা তোমাদের রোল নাম্বারগুলো ওখানে দিবে। আমি একটা রেজিস্টার মেনটেন করব। আজকের ক্লাসে তোমরা কে কে দেখেছো, যেদিন ক্লাসটা অন এয়ারে গেল তখন ওই জিনিসটা আমি দেখবো এবং একটা রেজিস্টার মেনটেন করবো। এবং তোমাদের জন্য একটা সারপ্রাইজ এখানে আছে। আমি নেট থেকে একটি মজার ছবি পেয়েছি। এখানে আছে অ্যাটেন্ড টুডে, অ্যাচিভ টুমোরো। আজকে যদি তুমি উপস্থিত থাকো, আগামীকাল তুমি অর্জন করতে পারবে। তোমাদের জন্য দুইটা, একটি হোমওয়ার্কের কথা আগে বলেছে, আরও দুটি হোমওয়ার্ক তোমরা দেখতে পারবে এখানে। যে ব্যবস্থাপনা প্রথম ও মৌলিক কার্য কোনটি, শিল্প বিপ্লবের সূত্রপাত হয় কোন দেশে, এবং 3টি কোশ্চেন এখানে তোমাদেরকে আমি হোমওয়ার্ক হিসাবে দিলাম। সেটি হচ্ছে ব্যবস্থাপনার চক্রটা তোমরা কিভাবে প্রেজেন্ট করবে। তোমাদের কোনো সমস্যা থাকলে আমাকে জানাবে, কমেন্ট বক্সে জানাবে। আমি নেক্সট ক্লাসে চেষ্টা করব। নেক্সট ক্লাস তো আমি অবশ্যই তোমাদের কারা কারা অ্যাটেন্ড ছিলে তাদের রোল নাম্বারগুলোকে দেখাবো, বলবো। এবং কোনো কোশ্চেন থাকলে আমাকে বলবে। অবশ্যই বাসায় থাকবে এবং বাসায় থেকে ফর্মাল পড়াশোনা তো অবশ্যই করবে, সঙ্গে বই পড়তে পারো, ছবি আঁকতে পারো, যার যেরকম শখ ওটা করতে পারো। তবে একটা কাজ করতে পারবে না, সেটা হলো ছোট ভাই বোন যাদের আছে, ছোট ভাই বোনের সঙ্গে মারামারি করতে পারবে না। বাসায় থাকবে, সেফ থাকবে, এবং সেফ থাকলে খুব তাড়াতাড়ি আমরা সামনাসামনি বসে ক্লাস নিতে পারবো। আর সে সঙ্গে আরেকটি কাজ করবে, সেটা হলো মাকে কিন্তু ঘরের কাজে সহযোগিতা করবে। মাকে ঘরের কাজে সহযোগিতা করা প্রগতিশীলতার মানসিকতার লক্ষণ। তোমাদেরকে ধন্যবাদ
তোমরা একটা বিশাল সময় আমার সঙ্গে ছিলে, আমার কথা শোনার চেষ্টা করেছো। তো কোশ্চেন থাকলে জানাবে এবং উপস্থিতিতে তোমাদের রোল নাম্বারগুলো আমাকে কমেন্ট বক্সে দিয়ে দিবে এবং ভালো থাকার চেষ্টা করবে। সৃষ্টিকর্তার কাছে সবার কল্যাণ কামনা করছি। আল্লাহ হাফেজ।